হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়ব তোমাদের ওই যে সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমির এর সেকেন্ড ভিডিও করব আমরা। ঠিক আছে, ফার্স্ট ভিডিওতে আমরা কি করেছিলাম, অর্থাৎ যে ডিফারেন্ট যে সেক্টর প্রাইমারি থেকে আরম্ভ করে প্রাইমারি, টার্সিয়ারি এবং যে সেকেন্ডারি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, এই তিনটে সেক্টর নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম এবং আমরা এটাও দেখলাম যে এই তিনটে সেক্টর কিভাবে যে ইন্টারডিপেন্ডেন্ট, একটার সাথে একটা লিঙ্ক। ঠিক আছে, তো এখানেই আমরা ভিডিও শেষ করেছিলাম ফার্স্ট যে ভিডিও, সেটাই যে তিনটে সেক্টর কিভাবে হাউ দে আর ইন্টার কানেক্টেড বা ইন্টারডিপেন্ডেন্ট, তাই তো। এবার নেক্সট যে ভিডিও সেটা আমরা করব আজকে তোমাদের কম্পেয়ারিং দা থ্রি সেক্টরস, অর্থাৎ ওই যে তিনটে সেক্টর যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টর, এই তিনটে সেক্টরের সাথে আমরা কি করব আজকে, আমরা কি করব কম্পেয়ার করব। এই তিনটে সেক্টরে দেখব কোন সেক্টরে যে কার কি প্রোডাকশন, কোন সেক্টরে লোক বেশি এনগেজ, এই সম্পর্কে আমরা কিন্তু দেখব। কিন্তু তার আগে আমাদেরকে কি করতে হবে, দেখে নিতে হবে। দেখো, আমরা দেখলাম তো এই তিনটে সেক্টরে লোক এনগেজ রয়েছে, তাই তো। এখানে কি রয়েছে, এখানে কি বলেছে দেখো, যে প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টার্সিয়ারি সেক্টর প্রডিউসড এ ভেরি লার্জ নাম্বার অফ গুডস, কি প্রডিউস করে, লার্জ নাম্বার অফ গুডস, সার্ভিস এন্ড হ্যাভ লার্জ নাম্বার অফ ওয়ার্কিং পপুলেশন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে এই যে তিনটে সেক্টরের কি হচ্ছে, এখানে তো প্রচুর প্রোডাকশন হচ্ছে, এগ্রিকালচার প্রোডাকশন আমাদের ইন্ডিয়ার মতো দেশে প্রচুর, ঠিক আছে, হিউজ প্রোডাকশন হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন আছে, তার সাথে সাথে টার্সিয়ারি সেক্টরসে যে সার্ভিস প্রোভাইড করছে, অর্থাৎ এইগুলো, এই যে তিনটে সেক্টরে এখানে তো লার্জ নাম্বার অফ ওয়ার্কিং পিপল এনগেজ দেয়ার ইন দিস থ্রি সেক্টরস, এবং সেখানে যে প্রোডাকশনও হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টর থেকে, সেখানে কিন্তু হিউজ কিন্তু কি হচ্ছে, গুডস এবং প্রডিউস হচ্ছে। তাহলে এখানে এত বড় কান্ট্রিতে, ঠিক আছে, এই তিনটে সেক্টরে যে হিউজ সেক্টর রয়েছে, এই তিনটে সেক্টরে কিভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে ক্যালকুলেট করব, এটা কিন্তু একটা প্রচন্ড একটা ডিফিকাল্ট একটা টাস্ক। সেজন্য প্রশ্ন হচ্ছে, প্রবলেম হচ্ছে কি, যে হাউ ডু উই কাউন্ট দা ভ্যারিয়াস গুডস অ্যান্ড সার্ভিস, ঠিক আছে, নো দা টোটাল প্রোডাকশন অফ ইচ সেক্টর, অর্থাৎ তিনটে সেক্টরের যে টোটাল প্রোডাকশন, আমাদের প্রবলেম কি হচ্ছে, কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো, মানে ক্যালকুলেট করব যে প্রাইমারি সেক্টরে টোটাল প্রোডাকশন কত হচ্ছে, সেকেন্ডারি সেকশনে টোটাল প্রোডাকশন কত হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে মানে টোটাল প্রোডাকশন কত হচ্ছে, এবং যে টার্সিয়ারি যে সার্ভিস প্রোভাইডার যে সেক্টর রয়েছে, টার্সিয়ারি সেক্টর, তার মানে প্রোডাকশন বা সে কেমন সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, এবং সেখানে কি পরিমাণ লোক এনগেজ রয়েছে, ন্যাশনাল ইকোনমিতে এই তিনটে যে সেক্টরে তার কন্ট্রিবিউশন কি, এইগুলোকে ফাইন্ড আউট করা মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু খুব একটা ডিফিকাল্ট টাস্ক। সেজন্য কি বলেছে এখানে ইকোনমিক্সটা কি, যে সলিউশন কি, তাহলে সলিউশন হচ্ছে যে ইকোনমিক্সটা, ইন্ডিয়ান যে ইকোনমিক্স আছে তারা কি বললো, টু গেট অ্যারাউন্ড দিস প্রবলেম ইকোনমি সাজেস্ট, কি বললো, সাজেস্ট করলো যে দ্যাট দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস শুড বি ইউজ, এইটাকে ইউজ করতে হবে রাদার দ্যান অ্যাডিং আপ দ্য অ্যাকচুয়াল নাম্বার। তার মানে কি, অর্থাৎ তিনটে সেক্টরে আমি যদি মিলিয়ে মিশিয়ে একটা করে উদাহরণ দিই, ধরো তোমার এগ্রিকালচার প্রোডাকশনে কি হচ্ছে, যে কোনো এগ্রিকালচারাল প্রোডাক্ট হচ্ছে, রাইস, প্যাডি, এটা ধরে নাও, ঠিক আছে। সেকেন্ডারি সেক্টরে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে কোনো ম্যানুফ্যাকচারিং, হয়তো তুমি বাইসাইকেল ধরে নাও, বা কোনো কার প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আবার সেকেন্ডারি সেক্টরে অন্য একটা মানে ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে অন্য কোনো ইকুইপমেন্ট তৈরি হচ্ছে, ঠিক আছে, হয়তো সে কোনো পিন তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখা গেল যে টোটাল যে পিনের নাম্বার, দেখা গেল যে এক ওয়ান মান্থে 1 crore পিন তৈরি হলো, কিন্তু যে কারের ফ্যাক্টরিটা রয়েছে সেখানে দেখা গেল যে 4টে কি 5টা গাড়ি তৈরি হলো, ঠিক আছে। আবার দেখা গেল যে এগ্রিকালচারাল প্রোডাক্টে দেখা গেল যে কুইন্টাল কি হচ্ছে, যে গম উৎপাদিত হলো বা ধান উৎপাদিত হলো। তাহলে এই যে এদের যে নাম্বারটাকে কিন্তু আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করলে হবে না, দেখতে হবে যে পিন, যে আমার 1 কোটি বা 5 কোটি বা 5 crore পিন প্রোডাকশন, যে তার কোয়ান্টিটেটিভ নাম্বারটা 5 crore,
কিন্তু তার দামটা কত, ঠিক আছে, সেটাকে কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে। সুতরাং তার যে অ্যাডিং, সেটা অ্যাড করতে গেলে কি করতে হবে, অ্যাকচুয়াল নাম্বারটাকে কিন্তু অ্যাড করা যাবে না, তার ভ্যালুটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো যে কোনো একজন ফার্মার, সে দেখা গেল যে 20,000 কুইন্টাল কি করেছে, সে হুইট প্রডিউস করেছে, ঠিক আছে। একজন যে ডাব বিক্রেতা, সে দেখা গেল যে 5,000 সে কি করেছে, কোকোনাট সে প্রডিউস করেছে, বোঝা গেল। তাহলে এর ভ্যালু আমরা কিভাবে অ্যাড করব, ঠিক আছে। আর একটা কোম্পানি দেখা গেল, সে হচ্ছে যে 5টা, তুমি ধরে নাও যে 10টা সে কার প্রডিউস করেছে, তাহলে নাম্বার ওয়াইজ যদি আমরা দেখতে যাই, তাহলে এর কিন্তু ইউনিট বেশি, কারণ এর প্রোডাকশন কি মানে 20,000 কুইন্টাল কেজি, ঠিক আছে। এর 5,000 কোকোনাট, কিন্তু দেখা গেল যে 20,000 কেজি, এর পার কেজি 20 রুপিস করে যদি ও বিক্রি করে, তাহলে ভ্যালু কত হচ্ছে, অর্থাৎ পার কেজি যদি 20 করে বিক্রি করে 4, 1, 2, 3, 4, 5 এত টাকা। এ যদি দেখা গেল যে 15 টাকা করে পার 15 রুপিস করে যদি পার কোকোনাট বিক্রি করে, অর্থাৎ 75,100 রুপিস। আর এ দেখা গেল যে একটা কারের দাম হচ্ছে যে দেখা গেল যে 5 লাখ করে, তাহলে কত, 50 লাখ। রুপিস। দেখো তাহলে কার যদি আমরা যে ভ্যালুটাকে যদি অ্যাড না করতাম, তাহলে আমরা কি বুঝতে পারতাম, তাহলে এখানে কি বুঝতে পারছি, যে আমার যে কারের যে প্রোডাকশন করেছে, এরই কিন্তু কি হচ্ছে, এর ভ্যালুটা বেশি, ঠিক আছে, এই যে মানে কোকোনাট এবং হুইটের থেকে, বোঝা গেল মিনিংটা। সেই জন্য কি বলেছে, যে কারো কিছু যদি, ইফ উই হ্যাভ টু ফাইন্ড আউট বা ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস, ঠিক আছে, দেন উই হ্যাভ টু অ্যাট ফার্স্ট ক্যালকুলেট দ্য ভ্যালু ইন দিস 3 সেক্টর, যে 3টে সেক্টরে যে প্রোভাইডেড গুডস অ্যান্ড সার্ভিসের ভ্যালু তোমাকে কিন্তু অ্যাড করতে হবে, তার নাম্বার নয়, তার নাম্বারটাকে কিন্তু অ্যাড করলে চলবে না। তো কি করতে হবে, তার ভ্যালু এবং সার্ভিসটাকে অ্যাড করতে হবে। অর্থাৎ ইফ উই দ্য ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস ইন 3 sectors, if we calculate it, at first we have to calculate it, then add it up, ঠিক আছে। এই 3টে সেক্টরে ভ্যালু অ্যাড করতে হবে, ক্যালকুলেট করতে হবে, তারপর কিন্তু অ্যাড করতে হবে, তবেই কিন্তু আমরা কি করতে পারবো, এই যে প্রবলেম সেটা আমরা কিন্তু সামারাইজ করতে পারবো, এবং তারপরে দেখতে পারবো যে প্রত্যেকটা সেক্টর থেকে কি হচ্ছে, যে কি টোটাল প্রোডাকশন করেছে, এবং সেই টোটাল প্রোডাকশনে তার ভ্যালুটাকে কিন্তু অ্যাড করে তবেই আমরা বলতে পারবো যে এই সেক্টর থেকে এত পরিমাণের কি হয়েছে, এর ভ্যালুয়েশন হচ্ছে এই সেক্টর থেকে এত, বোঝা গেছে। এই 3টি উদাহরণের মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো, কোয়ান্টিটিভির দিক থেকে কারের হচ্ছে সব থেকে কম, ঠিক আছে, কিন্তু এর ভ্যালুর দিক থেকে কিন্তু এর অ্যামাউন্ট হচ্ছে সব থেকে বেশি, বোঝা গেল। দেখো এবার আমরা কি দেখলাম, তাহলে যে প্রথম যে 3টে যে সেক্টর রয়েছে, 3টে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, এই সেক্টরে কি করছি, যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টে যাচ্ছি না। কি দেখলাম, যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা এট ফার্স্ট আমাদের কি করতে হবে, তাদের ভ্যালুটাকে অ্যাড করতে হবে, ক্যালকুলেটেড করে তাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে। কিন্তু এই ভ্যালু অ্যাডের ক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কিছু প্রিকশন নিতে হবে। কি প্রিকশন, দেখো এখানে বলেছে যে not every good or service that is produced and sold need to be counted, অর্থাৎ যে সমস্ত গুডস, জিনিসপত্র এবং সার্ভিস যেটা প্রডিউস হবে, সেটা সব টাইম কিন্তু সবসময় সেটা কাউন্ট করা যাবে না, ঠিক আছে। আগে তিনটে যে লাইন আছে, যে সব মানে লাইন আছে, এটা আমরা পড়ে নেবো, তারপর একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝবো। দ্বিতীয় কি বলেছে, দ্বিতীয় বলেছে দ্য ভ্যালু অফ only final goods and service are to be calculated
বা ইনক্লুডেড যা বলবে। 3 নম্বর বলছে the value of intermediate goods and service are not to included and calculated। এই তিনটে জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই তিনটে জিনিস কি, একটা উদাহরণ দিলে কিন্তু তোমাদের এটা পরিষ্কার হয়ে যাবে। এখন কিন্তু কনফিউজ লাগছে। দেখো সাপোজ তুমি মনে করো যে একজন ফার্মার রয়েছে, ঠিক আছে, একজন ফার্মার রয়েছে, সে কি বিক্রি করছে, হুইট বিক্রি করছে, হুইট বিক্রি করলো, ঠিক আছে। হুইটটা কাকে বিক্রি করলো, হুইটটাকে বিক্রি করলো ফ্লোর মিলে বিক্রি করলো, ঠিক আছে। তাহলে ফ্লোর মিলে সেটাকে কি করলো, ফ্লোর আটা তৈরি হলো। এখান থেকে সেটা কোথায় গেল, ফ্লোরটা কোথায় গেল, ফ্লোরটা গেল তোমার বিস্কিট ফ্যাক্টরি। বিস্কিট ফ্যাক্টরি সে কি হলো, বিস্কিট তৈরি হলো, বোঝা গেল। দেখো ফার্মার কি করলো, যে হুইটটাকে ধরে নাও 20 রুপিস পার কেজি হিসাবে বিক্রি করলো, ঠিক আছে, 20 রুপিস পার কেজি বিক্রি করলো। আবার ফ্লোর মিল যে বিস্কিট ফ্যাক্টরিকে, সেই ফ্লোরটাকে কত, যে 25 রুপিস পার কেজি বিক্রি করলো, ঠিক আছে। বিস্কিট যখন তৈরি হয়ে গেল তখন সেটা সে পার প্যাকেটকে 80 রুপিস কি করছে, পার প্যাকেট সে বিক্রি করছে, ঠিক আছে। তার মানে কি, ফার্মার কি করলো, যে হুইটটাকে বিক্রি করলো 20 রুপিস, ঠিক আছে, তারপর ফ্লোর মিলে বিক্রি করলো, ফ্লোর মিল থেকে সেটা 25 এ গেল, ঠিক আছে। 25 ফ্লোর মিল মালিক কি করলো, বিস্কিট ফ্যাক্টরিকে সেটা 25 এ বিক্রি করলো, বোঝা গেল। তাহলে দেখো এখানে কি বলেছে, যে আমাদের এখানে যে বিস্কিটটা আমার কি, এখানে বিস্কিটটা আমার হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, এটাই কিন্তু আমাদের ফাইনাল প্রোডাক্ট, তাই তো। এই যে ফাইনাল প্রোডাক্ট, এর যে ভ্যালুটাকে সেটাই কিন্তু আমাদের কিন্তু ইনক্লুড করতে হবে। অর্থাৎ এর ভ্যালু কত, যে 80 রুপিস এর ভ্যালু হলো, 80 রুপিস ইনক্লুড করব, ঠিক আছে। কিন্তু মাঝে যে ভ্যালুটা আছে, যে দেখো ইন্টারমিডিয়েট যে ভ্যালু গুডস যে সার্ভিস আছে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করব না, ঠিক আছে। এই যে 20 রুপিস 25 রুপিস এটা কিন্তু ক্যালকুলেট করব না, কেন, কারণ বিস্কিটের মধ্যে তোমার ফ্লোর মেন ইনগ্রেডিয়েন্টস কি রয়েছে, ফ্লোর, ময়দা রয়েছে, এবং তার সাথে সাথে সুগার, কিছু স্পাইস বা আরো কিছু অয়েল তার সাথেও অ্যাড হয়ে ফাইনাল প্রোডাক্টটা কিন্তু আমার হলো 80 রুপিস, বোঝা গেল। তাহলে মাঝের যে এই প্রোডাক্ট গুলো, এটা কিন্তু আমার হয়ে গেল ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, ইন্টারমিডিয়েট গুডস, ঠিক আছে। অর্থাৎ এইটাই হয়ে গেল তোমার ইন্টারমিডিয়েট গুডস। এই ইন্টারমিডিয়েট গুডসটা কিন্তু আমরা কি করছি, আমরা ক্যালকুলেট কিন্তু করছি না। এবার প্রশ্ন হচ্ছে যে হোয়াই আর অনলি ফাইনাল গুডস এন্ড সার্ভিস ক্যালকুলেটেড, শুধু কেন এবং ফাইনাল এই যে গুডস এটাই কেন ক্যালকুলেট কেন হবে, শুধু এইটাই কেন ক্যালকুলেট হবে, কারণ কেন ক্যালকুলেট হবে না, তাহলে ব্যাপার হচ্ছে এটা এই জন্যই ক্যালকুলেট হবে কারণ এই 80 রুপিস এর মধ্যেই কিন্তু এই 20 রুপিস এবং 25 রুপিস এটা কিন্তু ইনক্লুড হয়ে আছে, বোঝা গেল। সেই জন্য কিন্তু আমাদের এই প্রিকশনটা নিতে হবে আর করতে হবে। দেখো তাহলে এখানে কিন্তু ফাইনাল প্রোডাক্টে আমার দাম কত হলো, 80 রুপিস, বোঝা গেল। আমরা প্রথমে কি বলেছিলাম, নট এভরি গুডস অর সার্ভিস দ্যাট ইজ প্রডিউসড আর এন্ড সোল্ড নিড টু বি কাউন্টেড, কিন্তু প্রত্যেকটা যে সার্ভিস যে প্রডিউস হলো সেটা যে সবসময় কিন্তু কাউন্ট করা কিন্তু দরকার নেই। যদি কাউন্ট করি তাহলে এখানে আমরা কত হচ্ছিল, প্রথমে আমি এখানে হচ্ছিল 20 রুপিস, এখানে কত হচ্ছিল 25 রুপিস, এখানে কত হলো 80 রুপিস, তাহলে কত হলো আমার হয়ে গেল 40, এদিকে 125, ঠিক আছে, 125 রুপিস হয়ে গেল এই ফাইনাল প্রোডাক্টটা। কিন্তু এখানে আমরা বললাম আমাদের এখানে অ্যাকচুয়াল হলে কত, ক্যালকুলেট করতে গেলে আমাদের 80 রুপিস হলো, ঠিক আছে। সেই জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপে যে প্রাইসটা হবে সেটা কিন্তু কাউন্ট করা কিন্তু দরকার নেই, যদি সেটা কি হয় ইন্টারমিডিয়েট গুডস হয়,
ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এই যে ফাইনাল প্রোডাক্ট, এই ফাইনাল যে প্রোডাক্ট বিস্কিটের যে ফ্যাক্টরি পার প্যাকেট 80 রুপিস বিক্রি হচ্ছে, কারণ এর মধ্যে এটা ইনক্লুড হয়ে আছে এই যে ফ্লোর, তারপর তোমার মানে ময়দা থেকে আরম্ভ করে, হুইট থেকে আরম্ভ করে, সুগার থেকে আরম্ভ করে যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবগুলি কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে আছে। এবং এইগুলো যদি আমরা টোটালি প্রথম থেকে যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগলো বিস্কুটে, সেগুলো যদি স্টেপ বাই স্টেপ অ্যাড করি, তাহলে দেখা যাচ্ছে ফাইনাল প্রোডাক্ট তার থেকে কিন্তু আমার দামটা বেশি হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু ইকোনমিক যে কাউন্ট, যেটা ভ্যালু যে কাউন্ট, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। সেজন্য আমাদের সবসময় কি করতে হবে, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসকে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এবং তাকে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে। ঠিক আছে, তাকে কিন্তু অ্যাডাপ্ট করতে হবে, তাহলে বোঝা যাবে সেই সেক্টরে তার ভ্যালুটা কত। বোঝা গেল যে এই প্রিকশনটা কিন্তু আমাদের কি করতে হবে, নিতে হবে। দেখো এবার আমরা দেখব জিডিপি, অর্থাৎ জিডিপি মানে কি, জিডিপি কে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ কোন যে কান্ট্রি, যে সমস্ত কান্ট্রির যার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যত বেশি হবে, সেই সব কান্ট্রিকে আমরা কি করব, ততটা ডেভেলপ হিসেবে কনসিডার করব। অর্থাৎ যে যার ইনকাম যতটা বেশি, অর্থাৎ ইনকাম প্রত্যেকটা কান্ট্রি টু কান্ট্রি ইনকাম তো ভ্যারি করবে। কিসের উপর, কারণ প্রত্যেকটা কান্ট্রি তো সমস্ত ধরনের এই তিনটে অ্যাক্টিভিটি তো হয়, আরো আছে তোমাদের যেহেতু বই তিনটে দেওয়া আছে, যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। এই জিডিপি হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরের যে ফাইনাল যে ভ্যালু, ঠিক আছে, অর্থাৎ ফাইনাল যে প্রোডাক্টের ভ্যালু, সেটাকে আমরা তিনটে সেক্টরে অ্যাড করে যেটা পাবো, সেটা হচ্ছে তোমার মানে কি বলবো, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, এবার এই যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ধরে নাও যে আমার প্রাইমারি সেক্টর থেকে আমি ধরে নিলাম যে আমার যে 50 টাকা ইনকাম হচ্ছে। ঠিক আছে, সেকেন্ডারি সেক্টর থেকে আমার দেখা গেল যে 70 টাকা ইনকাম হচ্ছে। টার্সিয়ারি সেক্টর থেকে দেখা গেল যে আমার যে 40 টাকা ইনকাম হচ্ছে। তাহলে টোটাল একটা কান্ট্রির তাহলে টোটাল ইনকাম আমার কত হচ্ছে, অর্থাৎ 160, তাই না, 160 রুপি। এটাই হলো তোমার এই কান্ট্রির জিডিপি। এই যে দেখলাম প্রাইমারি সেক্টর, এটা এইগুলো কিন্তু ফাইনাল গুডস। ঠিক আছে, এর কিন্তু ফাইনাল গুডস, এটাও কিন্তু ফাইনাল গুডস, এবং এর হচ্ছে ফাইনাল, অর্থাৎ যে ফাইনাল সার্ভিস এট দ্য এন্ড। সেই জন্য কি বলছে দেখো, দ্য ভ্যালু অফ ফাইনাল গুডস, অর্থাৎ ভ্যালু অফ ফাইনাল গুডস। ঠিক আছে, ফাইনাল গুডস আমরা দেখলাম, ঠিক আছে, আগের স্লাইডে, এন্ড সার্ভিস প্রডিউস ইন ইচ সেক্টর মানে এই প্রত্যেক তিনটে সেক্টরে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টরে, ডিউরিং পার্টিকুলার ইয়ার। কিন্তু এটা দেখা গেল যে এটা একটা ইয়ার, এটা দেখা গেল যে 2023, এরপরে 24 এর ইয়ার টু ইয়ার এটা ভ্যারি করবে। ঠিক আছে, সেই এই যে ফাইনাল ইয়ারের প্রোডাকশন, এটা হচ্ছে পার্টিকুলার একটা ইয়ারের প্রোভাইডস দ্য টোটাল প্রোডাকশন অফ দ্য সেক্টর ফর দ্যাট ইয়ার। এবং তার সাথে কি করব, তার সাম কি, দ্য সাম প্রোডাকশন ইন দিস থ্রি সেক্টর, এই তিনটে সেক্টরে মানে ওই তিনটে সেক্টরের কি হচ্ছে, গিভস হোয়াট ইজ কল্ড গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ এ কান্ট্রি। বোঝা গেল, তাহলে অর্থাৎ পার্টিকুলার একটা ইয়ারের, একটা নির্দিষ্ট একটা বছরের ওই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি থেকে আমরা যে ফাইনাল যে গুডস এবং সার্ভিস পাচ্ছি, তার যে টোটাল যে ইনকাম, অর্থাৎ তার যে ফাইনাল যে কি বলবো, যে প্রোডাক্ট, ঠিক আছে, এবং ফাইনাল যে প্রোডাকশন, তার টোটালি হচ্ছে সেই বছরে পার্টিকুলারে, সেই টোটালটাই হচ্ছে সেই বছরে সেটা জিডিপি। বোঝা গেল। এবার কি দেখো কি বলছে, ইট ইজ দ্য ভ্যালু অফ অল, কি হচ্ছে এটা হচ্ছে ভ্যালু হচ্ছে কি, অফ অল ফাইনাল গুডস এর ভ্যালু এন্ড সার্ভিস ডিউরিং এ পার্টিকুলার ইয়ার, একটা নির্দিষ্ট ইয়ারে। এবার ব্যাপার হচ্ছে এই যে জিডিপি ক্যালকুলেট করা, এই জিডিপি ক্যালকুলেট করার তো কোনো মানে সাধারণ কাজ নয়। এটা একটা আমাদের ইন্ডিয়ার মতো একটা দেশে একটা ভাস্ট একটা কান্ট্রি, তাই তো, এই এত বড় কান্ট্রিতে এই এতগুলো সেক্টর রয়েছে। ঠিক আছে, এতগুলো সেক্টর, এত মানে তার আরো সব বিভিন্ন লোক, মাইনিং থেকে আরম্ভ করে, এগ্রিকালচার থেকে আরম্ভ করে, তারপর তোমার বিভিন্ন রকমের টার্সিয়ারি অর্থাৎ সার্ভিস সেক্টর থেকে আরম্ভ করে, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে, এই যে বিভিন্ন সেক্টর রয়েছে। সুতরাং এদের যে কিভাবে এত ফাইনাল যে প্রোডাক্ট, অর্থাৎ আমরা জিডিপি কিভাবে কাউন্ট করব,
কারণ এটা কোনো ছোট কাজ নয়। সুতরাং এর জন্য কি করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এই দায়িত্বটা নিয়েছে, অর্থাৎ এই যে ম্যামথ যে একটা বড় একটা বিগ একটা হার্ড টাস্ক, এটা কে নিয়েছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বটা নিয়েছে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, তার বিভিন্ন তার যে ডিপার্টমেন্ট আছে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন স্টেট এবং যে ইউনিয়ন টেরিটরিজ রয়েছে আমাদের, তাদের ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন রকমের কি নেয়, তারা ডেটা কালেক্ট করে এবং সেই ডেটা কালেক্ট করে জিডিপি কিন্তু ক্যালকুলেট করে। বোঝা গেল জিডিপি। এবার দেখবো আমরা হিস্টোরিক্যাল চেঞ্জ ইন সেক্টরস, অর্থাৎ এই যে তিনটে আমরা সেক্টর দেখলাম, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারসিয়ারি সেক্টর। ঠিক আছে, এই যে তিনটে সেক্টরের কিভাবে শিফট করছে, ঠিক আছে, লোক কিভাবে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টর, কিভাবে প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টর, ঠিক আছে, কিভাবে সেকেন্ডারি এবং সেকেন্ডারি থেকে কিভাবে টারসিয়ারিতে শিফট করছে, সেটা আমরা দেখবো ওভার দা পিরিয়ড। ঠিক আছে, কারণ যদি হিস্টোরিক্যাল চেঞ্জেস আমরা দেখতে যাই তিনটে সেক্টরে, তাহলে প্রথমে কি করতে হবে, মনে রাখতে হবে ইনিশিয়াল স্টেজে কিন্তু এই সেক্টরগুলো কিন্তু কি ছিল, টোটালি মোটামুটি ছিল না বললেই চলে, যদিও ছিল এটা অল্প ছিল, তাই না? কারণ প্রাইমারি সেক্টরটা কি, এটা মেন বেস নেচারের উপর বেস করে, এগ্রিকালচার থেকে মাইনিং থেকে আরম্ভ করে ফরেস্ট গ্যাদারিং, হার্ডেনিং, ফিশিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এই ইনিশিয়াল স্টেজে কিন্তু এই প্রাইমারি সেক্টরটাই হতো। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম লোকে আজ থেকে তুমি চিন্তা করো যে 100 বছর আগে, ঠিক আছে, তো 100 বছর আগে লোকে কি 100 বছর আগে কি ইন্ডাস্ট্রি ছিল বেশি না, বেশি টারসিয়ারি সেক্টর ছিল, অর্থাৎ ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এই সমস্ত ব্যাংকিং, অত মানে হেলথ ফেসিলিটি এগুলো তো ছিল, তাহলে ছিল না এগুলো, এই সমস্ত ফেসিলিটি গুলো অভাব ছিল। সুতরাং ম্যাক্সিমাম লোক এখানে ইনিশিয়াল স্টেজে এই প্রাইমারি সেক্টরের মধ্যে কিন্তু কি হলো, তারা এনগেজ ছিল। এবং ওভার দ্য পিরিয়ড কি হয়, যখন এই প্রাইমারি সেক্টরে যখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, এবং তার ফলে কি হয়, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এগ্রিকালচার ধরো বা অন্যান্য ক্ষেত্রে ধরো কি হচ্ছে, হয়তো মানে টেকনোলজি ইউজ হচ্ছে। ঠিক আছে, আগে হয়তো দেখা গেল যে চাষের জন্য কি হতো, যে মানে প্লোয়িং এর জন্য এখন আমরা ট্রাক্টর ব্যবহার করছি, সোয়িং এর জন্য মানে হারভেস্টার ব্যবহার করছি, কিন্তু আগে সমস্ত কিছু গরু বা মহিষ এদের মাধ্যমে কিন্তু বুলক বা অক্স এদের মধ্যেই করা হতো। সুতরাং তার প্রোডাক্টিভিটিটা কম ছিল, কিন্তু এখন মেকানাইজ ফার্মিং হয়ে গেছে, সুতরাং তার প্রোডাকশনটা বেড়ে গেছে। ঠিক আছে, এবং তার সাথে সাথে কি হয়েছে, যেহেতু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, যে সারপ্লাস যেটা হচ্ছে তার ফলে কি হচ্ছে, মেনি পিপল কুড টেক আপ দেয়ার টেক আদার অ্যাক্টিভিটিস। এই ডেভেলপমেন্টের সাথে সাথে কি করছে হলো, আমাদের অন্যান্য যে সমস্ত লোক আছে তখন প্রাইমারি সেক্টর থেকে ছেড়ে তারা কোথায় এলো, তারা চলে এলো তোমার সেকেন্ডারি সেক্টরে। ঠিক আছে, কারণ প্রাইমারি সেক্টরে যখন হিউজ প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, সারপ্লাস হচ্ছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে, তখন কি হচ্ছে, এবং তার সাথে সাথে আরো যেমন ট্রান্সপোর্ট ফেসিলিটি বাড়ছে, তখন কি হলো, লোকেরা আস্তে আস্তে প্রাইমারি সেক্টর থেকে আস্তে আস্তে সেকেন্ডারি অর্থাৎ ইন্ডাস্ট্রি যে লেবার হিসাবে তারা শিফট করতে লাগলো, ইন্ডাস্ট্রিয়াল লেবার হিসাবে। এবার দেখো তারপরে যখন কি হলো, আবার ইন্ডাস্ট্রিতেও এর মতো কিন্তু সেম, যে ইনিশিয়াল দিকে মানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অতটা কিন্তু ডেভেলপমেন্ট ছিল না। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কখন হবে, যখন তার মধ্যে মেকানাইজেশন হবে এবং নিউ মেথডস অফ ম্যানুফ্যাকচারিং যখন কি হতে লাগলো, আরো বেশি বেশি করে ইন্ট্রোডিউস হতে লাগলো, তখন কিন্তু আস্তে আস্তে সেকেন্ডারি সেক্টরটাও গ্রো করতে লাগলো, তাই না? এবং সেকেন্ডারি সেক্টর যেহেতু গ্রো করছে, সেকেন্ডারি সেক্টর গ্রো করার সাথে সাথে কি হচ্ছে, কামিং আপ এবং এক্সপ্যান্ডিং অফ দ্য ফ্যাক্টরিজ, এবং আগে যেখানে একটা ফ্যাক্টরি ছিল সেখানে দেখা গেল আরো অনেকগুলো ফ্যাক্টরি কি হলো এখানে এস্টাবলিশ হলো। তার ফলে আস্তে আস্তে কি হচ্ছে, ডমিনেন্স অফ সেকেন্ডারি সেক্টর এবং ডমিনেন্স সেকেন্ডারি সেক্টরের যে প্রাধান্য, সেটা ইম্পর্টেন্সটা আরো বাড়তে লাগলো। এবার সেকেন্ডারি সেক্টর মানে কি, তোমার ধরো ফ্যাক্টরি, বিভিন্ন রকমের প্রোডাকশন, ঠিক আছে, এবার এইগুলো যত ডেভেলপমেন্ট হবে তখন আস্তে আস্তে কি হবে, টারসিয়ারি সেক্টরেও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, তাই না? তখন কি হচ্ছে, লোকে কি করছে, টারসিয়ারি সেক্টরের দিকে কিন্তু এবার শিফট করছে। কারণ টারসিয়ারি সেক্টরটা কি করছে, টারসিয়ারি সেক্টরটা সবসময় তোমার কি করছে, এই প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টরকে গিয়ে একটা ডেভেলপমেন্ট দিচ্ছে, একটা গতি প্রদান করছে। ঠিক আছে, ডেভেলপমেন্ট করছে কি ভাবে, যদি একটা কোনো জায়গায় একটা ফ্যাক্টরি এস্টাবলিশ হলো, তো সেই ফ্যাক্টরিতে এস্টাবলিশ হলে তার যে উৎপাদিত দ্রব্য, সেখানে র মেটেরিয়ালসটা আনতেও ট্রান্সপোর্ট করতে হবে, আবার
যে প্রডিউস যে ফাইনাল ফিনিশ প্রোডাক্ট সেটাকে মার্কেটে নিয়ে গেলেও কিন্তু কি লাগবে, তা কিন্তু ট্রান্সপোর্ট করতে হবে, অর্থাৎ যানবাহনের দরকার, তার সাথে সাথে ব্যাংকিং দরকার, বিভিন্ন রকম কমিউনিকেশন দরকার। তো সুতরাং এইগুলো যত ডেভেলপড হবে তার সাথে সাথে এই যে টারশিয়ারি সেক্টরের লোকগুলো বাড়বে, তার সাথে সাথে হসপিটাল বাড়বে, ঠিক আছে, ব্যাংকিং সিস্টেম বাড়বে, কমিউনিকেশন বাড়বে, এই বিভিন্ন সেক্টরের লোক কিন্তু আস্তে আস্তে আরো বেশি করে কিন্তু এনগেজ হতে লাগবে। সুতরাং এখানে কি বলতে দেখো, ইন দ্য পাস্ট 100 years দেয়ার হ্যাজ বিন এ ফার্দার শিফট, ঠিক আছে, আবার একটা ফার্দার শিফট দেখা যাচ্ছে কোথায়, সেকেন্ডারি টু টারশিয়ারি সেক্টর, অর্থাৎ সেকেন্ডারি টু টারশিয়ারি সেক্টরে আমাদের একটা জাম্প আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, ঠিক আছে, ইন দা ডেভেলপড কান্ট্রিজ, কিন্তু এটা ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ যে সমস্ত কান্ট্রি যেমন ইউএসএ, ঠিক আছে, জাপান, এই সমস্ত ক্ষেত্রে ডেভেলপড কান্ট্রিজের ক্ষেত্রে এরা কিন্তু সেকেন্ডারি সেক্টর থেকে আবার কি করছে, টারশিয়ারি সেক্টর দিকে বেশি মুভ করছে, ঠিক আছে। কেন? দ্য সার্ভিস সেক্টর হ্যাজ বিকাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে সার্ভিস সেক্টর, এই টারশিয়ারি সেক্টর তো সার্ভিস সেক্টর, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে পড়েছে ইন টার্মস অফ কি ক্ষেত্রে, অফ টোটাল প্রোডাকশন, অর্থাৎ টোটাল প্রোডাকশনের ক্ষেত্রে এই টারশিয়ারি সেক্টর কিন্তু একটা বেস্ট ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করছে ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ। তারপর কি বলছে, দিস ইজ দ্য জেনারেল প্যাটার্ন অবজার্ভ ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ কি প্যাটার্ন, যে ডেভেলপড কান্ট্রিজের সেকেন্ডারি সেক্টরটা যত গ্রো করবে সেখান থেকে তার সাথে সাথে কিন্তু লোকেরা কিন্তু টারশিয়ারি সেক্টর দিকে কিন্তু বেশি তাদের ইনক্লিনেশনটা বেশি হবে, কারণ এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডিং সেক্টর। বোঝা গেল? তাহলে এই হিস্টোরিক্যাল চেঞ্জেসটা কিন্তু আমরা ওভার দ্য পিরিয়ড আমরা দেখলাম কিভাবে লোকেরা একদম ইনিশিয়াল স্টেজ থেকে প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টারশিয়ারি প্যাটার্নে কিন্তু মুভ করছে। বোঝা গেল? এখানে কিন্তু আমাদের এই যে ভিডিওটা কম্পেয়ারিং দ্য 3 সেক্টর, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, এটা কিন্তু আমরা কমপ্লিট করব, ঠিক আছে। নেক্সট যে তোমাদের যেটা ভিডিও সেটা হবে যে হোয়াট ইজ দ্য টোটাল প্রোডাকশন এন্ড দ্য এমপ্লয়মেন্ট ইন দ্য 3 সেক্টর ইন ইন্ডিয়া, অর্থাৎ এই যে 3টে সেক্টর আমরা দেখলাম, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারশিয়ারি সেক্টর, এদের মানে কি দেখবো, এদের এখানে এর জিডিপিতে এই 3টে সেকশনের কন্ট্রিবিউশন কত পার্সেন্ট লোক এখানে এই 3টে সেক্টরে কোন রেসপেক্টিভলি কোন সেক্টরে কত পার্সেন্ট লোক এনগেজ রয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। স্টিল দেয়ার, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ফর লার্নিং।